আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি হিন্দি রোমান্টিক ড্রামা মুভি। মুভিটির নাম আপ জैसा कोई। মুভিটিতে 4টি ইংরেজি শব্দ বেশ কয়বার ইউজ হয়েছে, আর বাই চান্স আপনি যদি সেই ইংরেজি শব্দগুলোর বাংলা অর্থ না বোঝেন তাহলে মুভির মজাটা পাবেন না। এই জন্য আমি শুরুতেই সেগুলোর অর্থ বলে দিচ্ছি। ভার্জিন, যে একবারও করেনি তাকে ভার্জিন বলে। ফোন কলে কথা বলে চাহিদা মেটানোকে এমসিপি, যে ছেলে নারীদেরকে ছেলেদের মতো সমান অধিকার দিতে নারাজ তাকে এমসিপি বলে। আর ব্রেথ টেকিং মানে মনোমুগ্ধকর, অর্থাৎ যাকে দেখলে খুশিদের হৃদস্পন্দন থেমে যাওয়ার মতো অবস্থা হয় তাকে ব্রেথ টেকিং বলে। তো ক্লাস অনেক হয়েছে, এবার চলেন মুভির কিছু সিন দেখে নিয়ে প্র্যাকটিক্যাল শুরু করা যাক। वैसे ज्यादा नहीं है पहचान तुझसे लगे, फिर भी क्यों सब है और तेरा जादू सा है, जादू सी है। মুভির শুরুতে আমরা শ্রীরেণু নামের একটা অল্প বয়সী ছেলেকে দেখতে পাই, যে তার বন্ধুর বার্থডে পার্টিতে এসেছে, যেখানে তার স্কুলের আরো বন্ধু বান্ধবও এসেছে। তো শ্রীরেণু তার বান্ধবী রাখির দিকে যেভাবে চেয়ে আছে তাতে বোঝা যায় শ্রীরেণু রাখিকে মনে মনে পছন্দ করে। পার্টি শেষে রাখি চলে যেতে থাকলে শ্রীরেণু পিছু পিছু দৌড়ে এসে ডাক দিয়ে থামায় ও কাছে এসে পকেট থেকে একটা আংটি বের করে প্রপোজ করলে রাখি বলে, শ্রী আমি তোমাকে ভালোবাসি না, আর হ্যাঁ পটাতে এসেছো তো আংটিটা অন্তত আসল স্বর্ণের আনতে, জানো তো আমার বাবা স্বর্ণ ব্যাপারী, তাই আমি স্বর্ণ চিনি। শ্রী অবাক হয়ে বলে, ক্লাসে তো আমার সাথে ঠিকই গা ঢলাঢলি করে কথা বলো। রাখি রেগে মেগে বলে, আব্বে বুদ্ধু, সেটা তো বন্ধু হিসেবে মিশি। শ্রী বলে, ভালোবাসা আর বন্ধুত্ব তো একই। রাখি বলে, নো, কখনো কখনো বন্ধুত্বটা ভালোবাসিয়ে রূপ নিতে বছরের পর বছর লেগে যায়। শ্রী মন খারাপ করে বলে, আমার বন্ধু দীপক তো বললো বাপ স্বর্ণের ব্যাপারই হয়েছে, তো কি হয়েছে, মেয়ে তো আর হীরা নয়, প্রপোজ কর, হ্যাঁ বলে দিবে। রাখি মেয়ে বলে তাকে এমন ছোট করে দেখাই রাখি প্রচন্ড রেগে যায়, বলে, শ্রীরেণুর বাচ্চা, সারা জীবন একাকিত্বে ছটফট করে মরবি, তবু না কোনো মেয়ের ভালোবাসা পাবি, না পাবি, আর এটা আমার অভিশাপ। এই বলে রাখি যেতে ধরে আবার ফিরে এসে বলে, শোন, তোর দোস্ত দীপককে নাম আমার পক্ষ থেকে একটা গিফট দেশ, একটু চশমাটা খোল প্লিজ। শ্রী তখন চশমাটা খুলতে এলে, তো এটাই সেই ছোট্ট ছেলে শ্রী। এখন তার বয়স 42 বছর। আজও তার না কোনো গার্লফ্রেন্ড হয়েছে না বিয়ে হয়েছে, আজও সে একাকিত্বে জীবন পার করছে। মনে হচ্ছে রাখির অভিশাপটা রীতিমতো লেগে গেছে। এটা তার বড় ভাই ভেনু, যে পেশায় একজন প্রপার্টি বিল্ডার্স। আর ও হ্যাঁ, শ্রী পেশায় এখন একটা স্কুলের সংস্কৃত ভাষার টিচার। তো শ্রী বাসে করে স্কুলে যাচ্ছে, এমন সময় তার ভাবি কুসুম ভিডিও কল করে। ভাবি মানে এটা ভেনু ভাইয়ের বউ আর কি। তো ভাবির সাথে শ্রীর কথা বলার ধরন শুনে আমরা বুঝতে পারি কুসুম ভাবি শ্রীকে মায়ের মতো ভীষণ ভালোবাসে, কারণ শ্রীর মা বাবা অনেক আগে মারা গেছে। তো শ্রী স্কুলে পৌঁছে ক্লাস নেওয়ার জন্য ক্লাসরুমে ঢুকলে আমরা লক্ষ্য করি ক্লাসে একটা ছেলে ভীষণ দুষ্টু। হ্যাঁ, এই ছেলেটি, এর নাম রাকেশ। আর এই মালটা দুষ্টু বলতে এ কোনো সাধারণ দুষ্টু নয়লা, এর চুল পাকনা, এর ঐসব জ্ঞান সাংঘাতিক। এর ব্যাপারে এত বিস্তারিত বললাম কারণ সামনে গিয়ে কাজে আসবে। তো শ্রীরেণু স্কুল থেকে প্রতিদিনের মতো আজকেও তার বন্ধুর স্টুডিওতে ফটো তুলতে এসেছে, কারণ ফটো তুলে সেগুলো বিভিন্ন ম্যারেজ মিডিয়ায় পাঠাবে পাত্রী খোঁজার জন্য। আর হ্যাঁ, এটাই সেই হারামি বন্ধু দীপক, যার বুদ্ধি শুনে শ্রীকে ছোটবেলায় সেই থাপ্পড়টা খেতে হয়েছে। এখন আবার বুদ্ধি দিচ্ছে, দোস্ত তুই 42 বছর বয়সে আজও ভার্জিন, মানলাম ভাগ্য তোর গাড় মেরে যাচ্ছে, কিন্তু তুইও তো পেতে দিয়ে আসিস তাই না, তুই একটা রিলেশন করে নিতে পারিস। হ্যাঁ এটা কঠিন, বহুবার ট্রাই করেও ফেল হয়েছিস, তাই বলে হাল ছাড়লে তো হবে না। শ্রী বলে, ধ্যাত, রিলেশন করতে গেলে কারো আমার নাম নিয়ে প্রবলেম, কারো আমার কাম নিয়েই প্রবলেম যে আমি সংস্কৃত টিচার, আর কারো তো আমাকে নিয়েই প্রবলেম, আমাকে দেখতে নাকি আজব লাগে। এইসব শুনে দীপক বলে, আমার কাছে তোর এই প্রবলেমের একটা মাখন মালাই সমাধান আছে। 3 মাস হচ্ছে মার্কেটে নতুন একটা অ্যাপস এসেছে, আপ জैसा कोई, শর্টকাটে AJK। এটা বাকি সব অ্যাপস থেকে একদম আলাদা বস। এটা ইউজারের পরিচয় একদম গোপন রাখে। মাসিক সাবস্ক্রিপশন চার্জ মাত্র 699 টাকা। এখন থেকে VPN অন করে ক্রোম ব্রাউজারে যাওয়া বন্ধ করো। এখন খেলা হবে শুধু ফোন কলে। এই বাটনে ক্লিক করবি তো যে কোনো মেয়ে কল রিসিভ করবে, আর প্রতিটিবার নতুন নতুন মেয়ে। শ্রী বলে, এটা তোর সমাধান, ফোনে কথা বলা? দীপক বলে, ভাই কথা না দুষ্টু কথা, ভয় পাস না, ও পাশে থাকা মেয়েরা
হেসে হেসে কথা বলে তোর উৎসাহ বাড়াবে। তারপর প্রাচীনকাল থেকে শুকনো পড়ে থাকা তোর সমুদ্রতে পানির ঢেউ তুলে দিবে, টর্নেডো বইবে, সাগরে তুফান উঠবে, প্রথমে ধীরে ধীরে, তারপর জোরসে, তারপর আরো জোরসে, আরো জোরসে, আরো জোরসে, সাগর পর পুরো তছনছ করে ফেলবে। বুঝেছিস? শ্রী ভেবাচাকে খেয়ে বলে এসব আমার দ্বারা হবে না। দীপক ইমোশনাল হয়ে বলে দেখ ভাই, একাকিত্ব পৃথিবীর সবচেয়ে মারাত্মক রোগ, তাই এই রোগে পানি শূন্যতায় মরার আগে নিজের শরবত নিজেই বানা, স্বাদ যেমনই হোক তৃষ্ণা তো মিটবে। এটা শুনে শ্রী তো থ মেরে গেছে। এমন সময় স্টুডিওতে আসা একটা মেয়ে মিষ্টি করে দীপক বলে ডাক দিলে দীপক খুশিতে গুলগুলা হয়ে চলে যায়। শ্রী রাতে আসলে দেখে শ্রী ফোন করার প্রস্তুতি নিচ্ছে, তো ভয়ে ভয়ে শ্রী অ্যাপসটা ওপেন করে কল বাটনে ক্লিক করলে একটা মেয়ে সেক্সি ভয়েসে হ্যালো বলে ওঠে। শ্রী পুরো নার্ভাস হয়ে যায়, ও কি বলবে ভেবে না পেয়ে বলে আপনি কি করছেন? মেয়েটি অবাক হয়ে বলে হোয়াট? শ্রী বলে আমার নাম শ্রীরেণু ত্রিপাঠী। মেয়েটি বলে আমি তো নাম জিজ্ঞেস করিনি, সরি, আমি আসলে প্রথমবার কোনো মেয়ের সাথে এভাবে কথা বলতেছি, তাই প্লিজ কিছু মনে করবেন না যদি মিস্টেকলি উল্টোপাল্টা কিছু বলে ফেলি। উল্টোপাল্টা কথার জন্যই তো এই অ্যাপস। এটা শুনে শ্রীরেণু হেসে দেয়, ও বলে আপনি ভাত খেয়েছেন? এমন প্রশ্নে মেয়েটি অবাক হয়ে শ্রীরেণু বলে না মানে রাত 9:30 বেজেছে তাই জিজ্ঞেস করলাম। মেয়েটি ভয়েসে বলে আমার তো মিষ্টি খেতে ইচ্ছে করছে। শ্রী বলে মিষ্টি তো আমারও পছন্দ, বাট মিষ্টি খেলে গ্যাসের প্রবলেম, ডায়াবেটিসের প্রবলেম, আরো কত কি। রোমান্টিক কথার এমন খাটাস মার্কা জবাব শুনে মেয়েটি হাসতে শুরু করে। শ্রীরেণু বলে আপনার আওয়াজটা না যেমন মাসুম তেমন দুষ্টু, আওয়াজটা আপনারও অনেক হট অ্যান্ড স্পাইসি। সত্যি? তো আপনি কি পরে আছেন? শ্রীরেণু অবাক হয়ে বলে নাইট স্যুট। এমন বোকা উত্তর শুনে মেয়েটি হেসে দেয়, বলে তো আপনার পছন্দের ভাষা কি? সংস্কৃত। কি আজকালকের যেমন এই আদি যুগের ভাষায় কে কথা বলে? শ্রী বলে হতে পারে সংস্কৃত বলা লোক কম, কিন্তু সংস্কৃত ভাষার মাধুর্যটা অতুলনীয়। তো শ্রী কাজের কাজ না করে সংস্কৃত ভাষার ক্লাস শুরু করেছে দেখে মেয়েটি কথা চেঞ্জ করে বলে আমি কি আপনাকে শুধু শ্রী বলে ডাকতে পারি? শ্রীরেণু হ্যাঁ বললে ও শ্রী না শ্রী শ্রী নবে শ্রী শ্রী শ্রী। তো এরপর একটা গান শুরু হয়। আপনারা সিনগুলো দেখেন আর এই ফাঁকে একটা কাজ সেরে নি কেমন? অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরি অ্যাপের অফিসিয়াল পার্টনার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 আওয়ার 7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন। তাই এক্ষুনি পিন কমেন্টের লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে OneX লিখে সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড SRRE ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। আবে তুই মামা কেমন ফিলিংস? আমি কি তোমাকে শুধু শ্রী বলে ডাকতে পারি? ও শ্রী, এই বলে শ্রী খুশিতে গুলগুলা হয়ে বলে জীবনে এই প্রথমবার কোনো মেয়ে এমন ভাবে আমার নাম ধরে ডাকলো। এটা শুনে দীপকের রিয়াকশনটা দেখুন। পরের দিন শ্রী ক্লাসে গেলে ক্লাস নেওয়া রেখে খুশিতে সেই অ্যাপসটি নিয়ে পড়ে আছে। এরপর রাতের বেলা যখন ঘুমাতে যাই তখন শ্রীর ফিল হয় এখন তার লাইফে যেন আর মেয়ের শূন্যতা নেই, তার চারদিকে এখন শুধু মেয়ে আর মেয়ে। তো একদিন শ্রী ভাবি কুসুম বাহিরে বসে আছে। এমন সময় পাশের বিল্ডিং এর ভাড়াটিয়া জয় এসে সন্দেশ দিয়ে বলে ভাবি দেশের বাড়ি কলকাতা গিয়েছিলাম, সেখান থেকে এনেছি। কুসুম ভাবি খুশি হয়েও বলে হঠাৎ মিষ্টি মুখ কেন? জয় বলে ভাবি আপনার জন্য একটা স্পেশাল নিউজ আছে, সন্দেশের চেয়েও মিষ্টি। সিন কাট হলে দেখি ভাবি শ্রীকে কল করে বলতেছে শ্রী তোর জন্য একটা বিয়ের সম্বন্ধ এসেছে, মেয়েটি আমাদের প্রতিবেশী জয়ের ভাগ্নি। শ্রী বলে মেয়ে আমার ফটো দেখেছে? আমি কি করি সেটা বলেছো? কেন বলবো না, সব বলেছি। আর মিরাক্কেল দেখ, সেও টিচার, তাহলে নিশ্চয়ই মেয়েটির বাচ্চা আমার বয়সী হবে অথবা মেয়েটি আপনার বয়সী হবে, মানে কিছু না কিছু তো একটা গড়বড় আছেই। আরে না, মেয়েটির বয়স 32, তার কোনো বাচ্চা নেই, কারণ সে কখনো বিয়ে করেনি। শ্রীর তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে তার কপাল এত ভালো। শ্রী বলে ঠিক আছে, তার ফটো সেন্ড করো। মেয়ের ফটো তো এখনো দেখিনি। হ্যাঁ এই তো বললাম না, কিছু তো একটা গড়বড় আছে। আমি অত কিছু বুঝি না, তুই কালকে মেয়েটিকে দেখতে কলকাতা যাবি, ব্যাস মাত্র 2 ঘন্টারই তো রাস্তা। ব্যাস শ্রী কলকাতা চলে আসো। কলকাতার একটা কফি হাউসে বসে মেয়েটির আসার অপেক্ষা করতে থাকে। অর্ডার বয় এসে বলে এনি অর্ডার স্যার? শ্রী বলে হ্যাঁ, একটা চা, দুধ কম লিকার করা, মৌরি ও এলাচি দিয়ে। স্যার এখানে চা হয় না, স্পেশাল কফি দিব।
না। এমন সময় মেয়েটি মেসেজ করে বলে পৌঁছে গেছি, এখন ভিতরে ঢুকছি। এটা দেখতে শ্রী আশেপাশের বাতাসে যেন অন্যরকম একটা অনুভূতি ফিল করে। আপনি তাই না? হাই, আমি মধু বোস। দেখেন, আমি বেশি ইনকাম করি না, খাওয়া দাওয়া ভাড়ার উপর বেশি বাঁচে না, সমস্যা নেই, আমি ঠিকঠাক ইনকাম করি, প্রয়োজন পড়ে তো দুইজনেরও চলবে। আপনি টিচার তাই না? কি এমন পড়ান যে এত বেতন? ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। দেখেন, মনে হচ্ছে আপনি ভুল করছেন। আমার পিএইচডি থিলেস গাইড এবং সবকিছু জামশেদপুর। আমি কলকাতা মুভ করতে পারবো না। আপনাকে কে কলকাতা মুভ করতে বলতেছে? যদি বিয়েটা হয়ে যায় তো আমি আপনার জামশেদপুরে মুভ করব, আপনার স্কুলেই ফ্রেঞ্চ পড়াবো। এটা শুনতেই শ্রী কল্পনা করে তো মেয়ে এত সুন্দর, তার উপর আবার সবকিছুতেই ফটাফট রাজি হচ্ছে। এসব যেন শ্রী কিছুতেই হজম করতে পারছে না। তাই শ্রী বলে, আপনি কি আর কাউকে পেলেন না? পেয়েছি তো, ম্যারেজ মিডিয়া থেকে এই যাবৎ 35টি বায়োডাটা এসেছে। তার মাঝে 4টি রাহুল, 8টি কুনাল, 7টি অভিষেক, বাট আপনার শ্রীরেণু নামটা মাত্র 1 পিসি ছিল। ব্যাপারটা নজর আটকাল। তারপর আপনার বায়োডাটা পড়লাম, বেশ মনে ধরে গেল। এমন সময় অর্ডার বয় এসে বলে, অ্যানি অর্ডার ম্যাম। শ্রী ভাবে মেয়েটি যে পরিমাণ কিউট, তাতে অবশ্যই চকলেট পছন্দ। তাই শ্রী চকলেট অর্ডার করতে ধরে, বাট মধু বলে, না, আমার চা খেতে মন চাচ্ছে। এবার তো শ্রী পুরো শক, মেয়েটি কিভাবে তার সাথে এতটা মিলে যাচ্ছে। সিন কাট হলে দেখি মধু শ্রীকে রাস্তার পাশে একটা চা স্টলে এনেছে। চা মামা বলে, দুধ চা নাকি লাল চা? মধু বলে, দুধ চা, দুধ কম, লিকার করা, মরি ও এলাচি দিয়ে। এটা শুনতে শ্রী আবার রীতিমতো ঝটকা, একদম সেম টু সেম, কিভাবে সম্ভব? সিন কাট হলে দেখি শ্রী জামশেদপুরে ফিরে দীপককে এসব বললে দীপক বলে, ভাই, মেয়েটি মনে হয় তোর সাথে প্রাঙ্ক করতেছে। একে তো মেয়েটি অসম্ভব সুন্দর, তার উপর আবার ফ্রেঞ্চ টিচার। এমন সৌভাগ্য তোর কোথা থেকে আসলো যে তোর কপালে ফ্রেঞ্চ কিস জুটবে? ব্যাস, রাতে শুতে গিয়ে শ্রী এটাই ভাবতে থাকে। ও বলে, ভাই, সত্যি মনে হচ্ছে কেউ আমার সাথে প্রাঙ্ক করতেছে। দীপক বলে, প্রাঙ্ক কিনা, এটা বের করার একটা আইডিয়া আছে। সিন কাট হলে দেখি পরের দিন দীপক মধুর ফেসবুক আইডি দেখিয়ে বলতেছে, আগামী মাসে ওর বার্থডে, চল কলকাতা যাব। ব্যাস, সিন কাট হলে দেখি এরা কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। ও ব্যাকগ্রাউন্ডে দীপক বলতেছে, মধু ম্যামকে নিয়ে একটা শর্ট ফিল্ম বানানোর বাহানায় ওর বাসাতে যাব, যেখানে মধুর দাদি, বোন, ভাই, খালা, ফুপি, ক্লোজ ফ্রেন্ড, প্রতিবেশী, এমনকি ওর পালিত কুকুর, বিড়াল সবাই মধুর সম্পর্কে কিছু না কিছু বলবে। ওর কিচ্ছা, কাহিনী, ন্যাংটাকাল, জোয়ানি, প্রেমিক, নতুন, পুরানি। আর এই গোপন ইনভেস্টিগেশন থেকে শ্রীরেণু ত্রিপাঠী বের করবে এই মধুবোসটা আসলে কে। এটা শুনে শ্রী খুশিতে গুলগুলা হয়, বাট হঠাৎ বলে ওঠে, কিন্তু তারা আমাদেরকে এসব কেন বলবে? দীপক বলে, আমাদেরকে বলবে না তা ঠিক, কিন্তু মধুর ফ্রেঞ্চ স্টুডেন্ট রাকেশকে তো অবশ্যই বলবে। তখনই শ্রীর সেই চুলপাকনা স্টুডেন্ট রাকেশ বেরিয়ে আসে ও ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে থাকে। সিন কাটলে দেখি রাকেশ বলতেছে, স্যার, আমাকে পরীক্ষায় পাশ করে দিন, তাহলেই হবে, আর টেনশন করেন না, আমাকে কিন্তু দেখতে ফ্রেঞ্চ স্টুডেন্টই লাগে। সিন কাটলে দেখি রাকেশ মধুর বাড়িতে এসে ফ্রেঞ্চ বলে জানতে চাচ্ছে, এটাই কি মধু ম্যামের বাসা? জয় মামা বলে, হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি ওনার স্টুডেন্ট। ও, আসো আসো, ভিতরে আসো। এরপর দেখি রাকেশ এদেরকে বলেছে যে মধু ম্যামকে নিয়ে একটা শর্ট ফিল্ম বানাতে এসেছে, যেটাতে মধু ম্যামের পুরো লাইফ স্টোরি থাকবে। তাই মধুর পুরো ফ্যামিলি খুশি হয়েছে এবং মধুর সম্পর্কে যে যা জানে সেগুলো বলতেছে, আর রাকেশ সেগুলো ভিডিও করতেছে। তো সবার কথা থেকে এটাই বোঝা যায় যে মধু মেয়েটি অনেক ভালো ও কমল মনের। সে যেমন চঞ্চল তেমন মিষ্টি, আর হ্যাঁ, সে সত্যিই বিয়ের জন্য ছেলে খুঁজতেছে। তাই রাকেশের করা ভিডিও থেকে এসব দেখে শ্রী তো ভীষণ খুশি। এবার রাকেশ মধুর এক বান্ধবীর থেকে মধুর সম্পর্কে জানতে গেলে বেঁধে যায় ঘাবলা। মেয়েটি বলে, মধুর সম্পর্কে এতজনের ইন্টারভিউ নিয়েছো, কেউই কি নামিত আগারওয়ালের সম্পর্কে বলেনি? রাকেশ অবাক হয়ে বলে, এই নামিত ছেলেটাকে? মেয়েটি বলে, তোমার ম্যামকেই জিজ্ঞেস করিও। গেল, বাড়া ভাতে পানি ঢেলে দিয়ে গেল। তো এই ধাক্কাটা কাটতে শ্রীর 5 দিন চলে যায়। 5 দিন পর শ্রী মধুর সাথে দেখা করে বলে, যদিও এখন আমার সেই অধিকার নেই, তবু একটা প্রশ্ন করতে চাই। করেন। এই নামিত আগরওয়ালটা কে? মধুর শখ খায় ও বলে, আপনি নামিতের ব্যাপারে কিভাবে জানলেন? শ্রী বলে, আপনার জয় মামার দোস্ত, আমার বন্ধু দীপকের দোস্ত।
আমি জানি না আপনি নামিতের ব্যাপারে কি জানেন। আসলে নামিতের সাথে আমার 5 বছর আগে পরিচয়। সে আমার এক স্টুডেন্টের বড় ভাই ছিল। একদিন সে আমার স্কুলের মিউজিক সেশনে এসেছিল। প্রথম দেখাতেই তাকে কেমন জানি ভালো লেগে যায়, বলে না প্রেমে মশগুল হয়ে যাওয়া, ঠিক তেমনটাই আমি তার প্রেমে পুরো ডুবে যাই। এভাবেই 6 মাস চলে যায়। ও একদিন তার সাথে ঘুরতে বের হলে রাতে পরিবেশ এমন রোমান্টিক ছিল যে আমি এক স্টেপ এগিয়ে যাই। কিন্তু ঠিক তখনই নামিত আমাকে জঘন্য একটা প্রশ্ন করে বসে, আরে বাহ অভিজ্ঞ মনে হচ্ছে, তুমি ভার্জিন তো? শ্রীত শখ। মধু বলে একদম এটাই। আমি ভেবেছিলাম নামিত মজা করতেছে, তাই আমি হাসছিলাম, কিন্তু সে হাসছিল না। তার চাহনি দেখে বুঝতে পারলাম সে তার প্রশ্নের উত্তর আশা করতেছে। ব্যাস আমার মাইন্ডে লেগে যায়। নামিত আধুনিক একটা ছেলে ছিল, ইউএসএ তে থাকতো, তারপরেও এমন নিম্ন ভাবনা। শালা এমসিপির বাচ্চা। এরপর থেকে সে আমার সাথে আর কখনো দেখা করেনি, কোনো যোগাযোগও করেনি। কি আজব প্রশ্ন, তুমি ভার্জিন তো? আজকাল 27-28 বছর বয়স পরেও কি কেউ ভার্জিন থাকে? এটা শুনে শ্রী হেসকে ওঠে। এমন লোক তো জাতীয় জাদুঘরেও খুঁজে পাওয়া যাবে না। এদিকে শ্রী তো 42 বছর বয়সেও ভার্জিন। তাই সে কল্পনা করে জাতীয় জাদুঘরে তার মূর্তি বানানো হয়েছে এবং নানা দেশ থেকে দর্শনার্থীরা এসে তার ফটো নিচ্ছে। তো যাই হোক, নামিতের স্টোরিটা শুনে মধুর ব্যাপারে শ্রীর সকল কনফিউশন দূর হয়ে যায় ও শ্রী মধুকে আগামীকাল হলে মুভি দেখার অফার করে। তো মুভি দেখতে এসে শ্রী মধুকে বলে, তুমি আমাকে ঠিকভাবে দেখেছো তো? কেন, তুমি তো আমার থেকে অনেক সুন্দর ছেলে পেতে পারো। পারি, বাট আপনাকে বেছে নিলে প্রবলেম কি? আপনি অনেক লাজুক আর আপনার লাজুকতা অনেক সেক্সি। এটা শুনে শ্রী হেসে দিলে মধু বলে, আর আপনার এই হাসিটা উফ। এই বলে দুজনেই হাসতে থাকি। একটু পর শ্রী বলে, আসলে আমি কিন্তু অনেক বিচিত্র। মধু বলে, এই জন্যই তো আপনি সবার থেকে আলাদা। আপনি ফুস্তো ফ্লো। থ্যাঙ্কস বললাম, ইংরেজি ব্রেথ টেকিং। এটা শুনে শ্রী হেসে দিয়ে বলে, তুমিও ইন্দ্রজাল। সংস্কৃত বললাম, ইংরেজি ম্যাজিক। এটা শুনে মধু হেসে দেয় ও ইমোশনাল হয়ে বলে, আমি তোমাকে পছন্দ করি, এটা মনে গেঁথে নাও। তখন শ্রীও ইমোশনাল হয়ে বলে, তোমার নাম মধু বোস নয়, মধুবালা হওয়া উচিত ছিল। তখন দুজনের মধ্যে রোমান্টিক একটা মোমেন্ট ক্রিয়েট হয় এবং এরপর থেকে এদের কাটানো বেশ কিছুদিনের রোমান্টিক মুহূর্তগুলো একটা গানের মধ্য দিয়ে দেখানো হয়। কিছু সিন দেখাচ্ছি, দেখেন। মধুর দাদি মধুকে এমন হাসি খুশি দেখে বলে, ছেলেকে তাহলে মনে ধরেছে? মধু হেসে দিলে দাদি বলে, তাহলে বিয়ের ডেট ঠিক করা হোক। সিন কাট হলে দেখি শ্রীর পুরো পরিবার বিয়ের আলাপ করার জন্য মধুর বাসাতে এসেছে এবং বিয়ের আলাপের পাশাপাশি সবাই নানা গল্প গুজবে মেতে উঠছে। এখানে আমরা জানতে পারি শ্রীর যেমন বাবা মা নেই, মধুরও তেমন বাবা মা নেই। তো যাই হোক, সিন চলে আসে মধুর রুমে। আমরা দেখি মধু ও শ্রী রুমে বসে থেকে নিরিবিলি গল্প করতেছে। তো গল্পের মাঝে শ্রী তার সাথে করে আনা একটা বইয়ের মাছ থেকে শুকনো ফুল বের করে মধুকে দিয়ে বলে, যে ফুলের গন্ধ থাকে সে শুকিয়ে গেলেও গন্ধ হারায় না। এটা শুনে মধু ফুলটা শুকিয়ে আবার সেটা বইয়ের মাঝে রেখে দিলে শ্রী বলে, আসলে আমি ছোটবেলা থেকে একটু আজব টাইপের। মধু বলে, আপনি আজব নন, পুস্তকলো মানে? আরে ব্রেথ টেকিং। এটা শুনে খুশিতে শ্রীর চোখে জল চলে আসলে মধু বলে, আরে আমি আপনার প্রশংসা করতেছি আর আপনি দুঃখী হচ্ছেন? শ্রী হেসে দিয়ে বলে, একেলা মানুষ খুশি হোক বা উদাস দেখতে সেমই লাগে। এটা শুনে মধু উঠে পড়ে ও শ্রীকে ইশারায় কাছে ডাকে। শ্রী মধুর ডান্স মতলব দেখে বলে, আমি এসব পারি না। মধু তখন নিজে শ্রীর হাতটা টেনে এনে কোমরে ধরিয়ে দিতেই ওই মা, শ্রীর শরীরে যেন কারেন্ট খেলে যায়। তো এরা নাচতেছে আর আমরা বাহির থেকে শুধু এদের দুজনের পা দেখতে পাচ্ছি। হঠাৎ মধু পা দুটো উঁচু করে শ্রীকে চুমু দিতেই শ্রী দুম করে মধুকে ছেড়ে দিয়ে দূরে সরে যায়। মধু বলে, কি হলো? শ্রী ইমোশনাল হয়ে বলে, কতই না ভালো লাগে কারোর সাথে স্পেশাল মুহূর্ত কাটাতে, সবকিছু আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে। এইটা শুনে মধু আবার হাত বাড়িয়ে দিলে শ্রী আবার হাত ধরে। এরপর এই মুহূর্তে শ্রী দুম করে মাম্মি বলে ওঠে। মধু অবাক হলে শ্রী রীতিমতো ভেবাচাকে খেয়ে যায় ও তাড়াহুড়ো করে, সরি ডিলিট না, মানে যা বলেছি ভুলে যাও, মিস্টেকলি মুখ থেকে বেরিয়ে গেছে, একটা ভিডিওতে দেখেছিলাম, না সরি দীপক আমাকে দেখিয়েছিল, প্লিজ ভুলে যাও, সরি সরি। তখন মধু দুম করে শ্রীকে কাছে টেনে নেই ও হর্নি স্বরে বলে, তোমার ভয়েসকে যত পারো সেক্সি করো। এই রে
কাম সারছে। কুসুম ভাবি এদের এসব মাম্মি ড্যাডি শুনে তো শখ। সিন কাট হলে দেখি শ্রী ও মধু সবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর কুসুম ভাবি কেঁদে যাচ্ছে। জয় বলে, কুসুম ভাবি কি হয়েছে? ভাবি কাঁদতে কাঁদতে বলে, আমরা কি যথেষ্ট ছিলাম না? আমরা থাকতেও শ্রী তার মাকে স্মরণ করতেছে আর মধু তার বাপকে স্মরণ করতেছে। এটা শুনে মধু ও শ্রী যেন হাঁপ ছেড়ে বাঁচে। ভাবি কাঁদতে কাঁদতে বলে, আমি দুজনকে মাম্মি ড্যাডি ডাকতে শুনেছি, ওদের ভয়েছে কত কষ্ট ভরা ছিল। এটা শুনে দুজনের পরিবারে ইমোশনাল হয়ে যায় ও সবাই এগিয়ে এসে শ্রী ও মধুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে শুরু করে। সিন কাট হলে দেখি এদের বিয়ের জন্য 7 দিন আগেই কমিউনিটি সেন্টার ভাড়া নেওয়া হয়েছে এবং সেখানে এখন থেকেই নানা আয়োজন শুরু হয়ে গিয়েছে। তো শ্রীরেণু এবং মধু নিরিবিলি একটা জায়গায় সোফায় বসে আছে। মধু মজা করে হাতটা কানে ধরে বলে, টিং 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 টিং। শ্রীরেণু অবাক হলে মধু বলে, ফোন কল হচ্ছে। তখন শ্রীরেণু ও কানে হাতটা ধরে হ্যালো বললে মধু রোমান্টিক স্বরে বলে, জনাব কি অবস্থা? শ্রীরেণু হেসে বলে, তোমার কি মনে হয়? মধু বলে, মনে হচ্ছে তো এক্ষুনি আপনাকে চিপাই নিয়ে যাই। এটা শুনে শ্রীরেণু তো ভেবাচাকা খেয়ে যায়। মধু বলে, লজ্জা পেলে না? আপনাকে সেই কিউট লাগে, তো আমি কি আপনাকে শ্রী ডাকতে পারি? শ্রী হ্যাঁ বললে, Shri, yes Shri, 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 my Shri, just Shri, 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 my Shri, 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 just Shri, Shri. కొంచెం దగ్గరగా ఇంకాస్త దగ్గరగా ఇంకా దగ్గరగా ఇంకా ఇటువైపు కూడా దగ్గరగా అంతే అంతే সিন কাট হলে দেখি শ্রী বাসে এসে এইভাবে থ মেরে বসে আছে। মধু যে এজেকে অ্যাপসের সেই মেয়েটি, এটা ভেবে শ্রী রাগে ঘৃণায় জ্বলে যাচ্ছে। কারণ জানেনই তো এজেকে এমন একটা অ্যাপস যেখানে মেয়েরা করতে জয়েন করে। এটা ভেবে শ্রীর সাজানো একটা দুনিয়া যেন পুরো লন্ডভন্ড হয়ে যাচ্ছে। শ্রীর আর কোনো কিছুতেই মন বসছে না। শ্রী রাতে এজেকে অ্যাপস অফিসে কল করে জানতে চায় যে তাদের অ্যাপসে মধুমুস নামের কলকাতার কোনো মেয়ে কাজ করে কিনা, কিন্তু তারা বলে যে তারা কোনো ইউজারের পার্সোনাল ডাটা শেয়ার করতে পারবে না। এদিকে মধু মেসেজ করে যাচ্ছে, শ্রী তুমি দুম করে চলে গেলে কি হয়েছে? কিন্তু শ্রী কোনো জবাব দেয় না। এদিকে এসব শুনে দীপক ওই আগুনে তেল ঢালে। সে বলে, ভাই স্বপ্ন ছিল বিয়ের পর ভাবিকে ভাবি মা ডাকবো, স্বপ্নটা জলে গেল। এজেকে অ্যাপসে 80,000 ইউজার। যদি ধরি যে অ্যাপসটা মাত্র 1 মাসও ইউজ করেছে, তাহলে আন্দাজ কর সে রোজ রাতে কতজন ছেলের সাথে। শ্রী বলে, ফালতু বকা বন্ধ কর। দীপক বলে, ফালতু কথা নয় বস, এটা গণিতের হিসাব। তুই ভাব কত ছেলে যে এই জামশেদপুরেরও ছিল ভগবান জানে। এটা শুনতে শ্রী দীপকের দিকে এভাবে তাকালে দীপক বলে, আমার দিকে কি দেখছিস? আমি অনেক আগেই অ্যাপসের সাবস্ক্রিপশন ক্যান্সেল করেছি। শ্রী তখন আপন মনে মধুর ব্যাপারে কল্পনা করে যে কত শত ছেলেই না মধুর উপর ফিদা ছিল এবং এজেকে অ্যাপসে মধুর সাথে ফোনে কথা বলতো। তো এইসব ভেবে শ্রী দুম করে উঠে চলে যায় ও একটা বাসে উঠে দীপককে বলে, আমি 15 দিনের জন্য আগরতলা যাচ্ছি, ভাই ও ভাবিকে যেন কিছু বলিস না। তখন আমরা দেখি শ্রীর কি হয়েছে এটা জানার জন্য রেগেমেগে মধু চলে এসেছে। তো মধু বাসে উঠে রেগেমেগে বলে, তুমি আগরতলা কেন যাচ্ছ? শ্রী বলে, এসব স্টুপিড ভাবনা থেকে দূরে থাকার জন্য। মধু যেই বলে, কিসের ভাবনা? শ্রী বলে, অ্যাক্টিং তো ভালোই পারো, আমি জানি তুমি আবজাসা কই অ্যাপস ইউজ করো, তো তুমিও তো ইউজ করো। এটা শুনে শ্রী রাগের ঠালায় বাস থেকে নেমে পড়েও বলে, তোমার লজ্জা করে না? তুমি চ্যাটিং অ্যাপসে সার্ভিস দাও। সার্ভিস? আমি সাবস্ক্রিপশন কিনে ইউজ করি, আমিও তোমার মতো টাকা দেই। কি অপরিচিত ছেলেদের সাথে নোংরা আলাপ করার জন্য টাকা দাও? তুমিও তো দাও, এতে অবাক হওয়ার কি আছে? আমার ব্যাপারে আলাদা, আমি ছেলে। ও চাহিদা শুধু ছেলেদের থাকতে পারে, মেয়েদের থাকা অন্যায়? আমি ভেবেছিলাম বিয়ের রাতে তোমাকে এটা জানাবো, তুমি মজা পাবে, কিন্তু বাহ তোমার মেন্টালিটি। সেক্সুয়াল চাহিদা আছে তার মানে মেয়ে ক্যারেক্টারলেস। এটা শুনে শ্রী রেগে মেগে যেতে থাকলে মধু থামাই ও ইমোশনাল হয়ে বলে, নামিদের সাথে ব্রেকআপের পর অনেক ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম, কিছুতেই তার ভাবনাগুলো থেকে বেরোতে পারছিলাম না, তাই একটু মজার জন্য এজেকে অ্যাপসে আসি। এরপর একদিন তোমার সাথে আমার কথা হয়। 2 মাসে তুমি একমাত্র ছেলে যে আমাকে এটা জিজ্ঞেস করেনি যে আমি কি পরে আছি, বরং শুনতে চেয়েছিল আমি খেয়েছি কিনা। অ্যাপসে আমাদের কথা শুধু একবার হয়েছিল, কিন্তু সেই একটুখানি কথাই তুমি আমার ভাবনা দখল করে নিয়েছিলে। ব্যাস, এরপর আর আমার অ্যাপসের প্রয়োজন পড়েনি।
আমার দরকার ছিল তোমাকে। গুগলে সার্চ করলে দেখি শ্রীরেণু নামে একমাত্র তুমিই ছিলে জামশেদপুরের, আর জয় মামা জামশেদপুরেই থাকতো, তাই খোঁজ নিয়ে জানতে পারি তুমি কুসুম ভাবির দেবর। ব্যাস, এসব বলা শেষে মধু শ্রীকে শক্ত করে জড়িয়ে ধরে। তখন শ্রী নিজেকে শান্ত করে নিয়ে বলে, দেখো আমি ভদ্র ফ্যামিলির ছেলে, তাই বউ ভদ্র ফ্যামিলির চাই। এই রে কাপসার্স, কথাটা তো স্যাদ করে দিল। তো শ্রী এঙ্গেজমেন্ট আংটিটা খুলে মধুর হাতে দিয়ে বলে, তোমার আর আমার জুটি মিলবে না। এটা শুনে মধু কেঁদে ফেলেও বলে, আপনার মেন্টালিটিও দেখিয়ে অন্য সবার মতনই। শ্রী বলে, এসব বলে নিজেকে কুল ভাবো না, তুমি আসলে একটা মিথ্যাবাদী ও লুজ ক্যারেক্টার, আর হয়তো এই জন্যই এমনটা তোমার সাথে দ্বিতীয়বার হলো। এটা শুনে মধু কষ্টে আংটিটা শ্রীর হাতে দিয়ে কাঁদতে কাঁদতে চলে যায়। এদিকে শ্রীর বাসাতে বিয়ের আয়োজন পুরো দমে জমে গেছে, সবাই ডেকোরেশন আর প্রিপারেশন নিয়ে ব্যস্ত। শ্রী উদাস হয়ে বাসায় ঢুকলে কেউ শ্রীর বিয়ের ড্রেস বানানোর মাপ নিতে আসে, তো কেউ বিয়ের কার্ডে কি লিখবে সেটা শুনতে আসে। সবাই ঘ্যান ঘ্যান শুরু করলে শ্রী চিল্লিয়ে বলে ওঠে, বিয়ে ক্যান্সেল হয়ে গেছে। মুহূর্তের মাঝে সবাই তো থ মেরে যায়। ওদিকে মধুও বাসায় ব্যাপারটা বলে দেয়। এরপর আর কি, শ্রী আবার সেই আগের মতো বোরিং লাইফে চলে যায়। পাত্রীর খোঁজে ম্যারেজ মিডিয়াতে ফটো পাঠানোর জন্য আবার ফটোশ্যুট। বাট এসবের মাঝে শ্রী যেমন মধুকে বলতে পারছে না, ওদিকে মধুও শ্রীকে কিছুতেই বলতে পারছে না। কিন্তু দুজনেই নিজের মনের বিরুদ্ধে গিয়ে একে অপরকে ভোলার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তো এখানে দুজনকে যেভাবে মিস করে তা একটি গানের মাধ্যমে খুব সুন্দর করে দেখানো হয়েছে। সিনগুলো দেখেন তাহলে মুভির ইমোশনটা ফিল করতে পারবেন। মধুকে কুসুম ভাবি ও ভাবির মেয়ের রিয়ার ভীষণ মনে ধরেছিল, তাই তারা মধু ও শ্রীর বিষয়টা বোঝার জন্য এমনি একটা কাজের বাহানায় কলকাতা যাওয়ার প্ল্যান করে। শ্রী ও দীপক এদেরকে ট্রেনে তুলে দিতে আসলে কুসুম ভাবি বলে, শ্রী তোর তো স্কুল বন্ধ, তুইও আমাদের সাথে চল। কিন্তু শ্রী যেতে রাজি না হলে দীপক বলে, যা, এখন সরস্বতী পুজোর সময়, কলকাতায় সুন্দর সুন্দর মেয়ে দেখতে পাবি, মধু বোসের চেয়েও অনেক বেশি সুন্দরী। শ্রী ভাব নিয়ে বলে, মধু বোস, সে আবার কে? দীপক তো অবাক। কিন্তু রিয়া এটা শুনে বলে, চাচু আমার জন্য এক কাপ চা আনেন তো। শ্রী তখন চা আনতে নেমে পড়লে রিয়াও নেমে পড়ে ও শ্রীর কাছে এসে বলে, আপনি ঠিক আছেন? শ্রী ভাব নিয়ে বলে, হ্যাঁ। রিয়া বলে, মধু বোস কেউওয়ালা ভাব দেখাচ্ছেন কেন? শ্রী বলে, কাউকে ভুলে যাওয়ার নাটক তাকে ভুলে যেতে সাহায্য করে, তুমি ছোট এসব বুঝবে না। চাচু আপনার এটা প্রথম ব্রেকআপ, কিন্তু আমার বহু ব্রেকআপ গেছে। শ্রী তো চুপ। রিয়া বলে, আপনি এমন একটি মেয়ে পেয়েছিলেন যে আপনাকে বদলাতে চেয়েছিল না, আপনি ঠিক যেমন আপনাকে সেভাবেই গ্রহণ করে ভালোবাসতো, আপনার উপর নয় বরং আপনার সাথে হাসতে চেয়েছিল, আর আপনি ছোট্ট একটা বিষয়ের জন্য তাকে ছেড়ে দিচ্ছেন। এসব শুনে শ্রী তো থ মেরে আছে। এমন সময় ট্রেন স্টার্ট হলে রিয়া ট্রেনে উঠে চলে যায় আর শ্রী পাথরের মতো থ মেরে থাকে। সিন কাট হলে দেখি শ্রী লাল পানি খাচ্ছে আর দীপককে বলতেছে, ভাই বুকের ভিতর যে কি কষ্টটা হচ্ছে বোঝাতে পারবো না, হৃদয়টা ফেটে যাচ্ছে, মধুকে খুব মিস করতেছি। মিস করছিস মানে? একটু আগেই না বললি মধু বোসকে? মিথ্যা বলছিলাম, তোকে এবং নিজেকেও, কিন্তু এখন আর পারছি না, পুরো শরীরে ও রক্তের মতো মিশে গেছে। এই বলে শ্রী কাঁদতে থাকলে দীপক বলে, নো, কান্না বন্ধ কর, আর হ্যাঁ ভুলেও যেন কলকাতা যাওয়ার কথা মাথায় আনিস না, মনে রাখিস আমার লাশের উপর দিয়ে তোকে যেতে হবে। সিন কাট হলো দেখি শ্রী কলকাতা চলে এসেছে। সাবাস। তো শ্রী মধুর স্কুলে এসে এক মহিলার কাছে মধু বোসের খোঁজ করতেই মধু শ্রী বলে ডাক দেয়। কিন্তু এটা আসলে শ্রীর কল্পনা ছিল। তো মহিলাটি জানে যে মধু লাইব্রেরিতে আছে। এটা শুনে শ্রী এক্সাইটেড হয়ে লাইব্রেরিতে ছুটে আসে। শ্রী মধুকে এঙ্গেজমেন্টটা আবার পরিয়ে দেওয়ার জন্য আসতে ধরতেই, এ কি, মামিত এসেছে। মধু বলে,
নামিত তুমি এখানে কি করছো? নামিত জবাব দেওয়ার জন্য বসে পড়ে, ওদিকে শ্রী দূরে লুকিয়ে পড়ে। তো নামিত আসলে মধুর সাথে রিলেশনটা প্যাচ আপ করার জন্য এসেছে, তাই নামিত মধুর সাথে লাইন মারতে শুরু করে। কিন্তু মধু কোনো ইন্টারেস্ট না দেখালে নামিত সেদিনের সেই ব্রেকআপের জন্য সরি বলে মধুর মন গলানোর চেষ্টা শুরু করে। কিন্তু তাতেও কাজ না হলে নামিত নানা ইমোশনাল কথা বলতে থাকে। আর এদিকে শ্রী দূর থেকে এসব শুনতেছে আর রাগে জ্বলে যাচ্ছে, বাট কিছু তো করার নেই, এই অবস্থায় কাছে তো যেতে পারছে না। ওদিকে নামিত জোরে জোরে কথা বলতেছে, আর লাইব্রেরিতে তো জোরে কথা বলা নিষেধ, তাই মধু রেগে মেগে উঠে পড়ে। ও বলে যা বলার চলো রেস্টুরেন্টে গিয়ে বলো। এই বলে তারা লাইব্রেরি থেকে একটা রেস্টুরেন্টে আসলে শ্রীও তাদের পিছু পিছু সেই রেস্টুরেন্টে আসলে দূর থেকে এদের দুজনেই এভাবে পাশাপাশি বসে গল্প করা দেখে সেটা কিছুতেই সহ্য করতে পারছে না। শ্রীর মন চাচ্ছে সে যেন চাকু দিয়ে মাংস কাটার মতো করে নামিতকে কেটে টুকরো টুকরো করে ফেলবে, কিন্তু সেটা তো পারছে না। তো শ্রীর আগে সাপের মতো ফোসফোস করতে করতে শেষমেশ দুম করে উঠে পড়ে। ও ফেসে হাসি এনে মধুর কাছে এসে বলে, হাই, আমার ভাতিজি রিয়া কলকাতা ঘুরতে এসেছে, আমি ওকে কিছু জিনিস দিতে এসেছি। তো এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ তোমাকে দেখলাম, ভাবলাম হাই বলি। এটা শুনে নামিত হাতে গিয়ে দিয়ে বলে ওঠে, হাই ব্রো। শ্রী নামিতের দিকে মনোযোগ না দিয়ে মধুর দিকে তাকিয়ে থাকলে মধু বলে, নামিত সে শ্রী। নামিত বলে, দেখতেই চিনতে পেরেছি। শ্রী বলে, তুমি যে নামিত সেটা আমিও দেখতেই চিনতে পেরেছি। এই বলেই শ্রী দুম করে বসে পড়ে। ও বলে, মধু বোস, আমি তোমার সাথে 2 মিনিট ফেস টু ফেস কথা বলতে চাই। ভাই সাহেব, আপনি একটু 2 মিনিট সাইডে যাবেন? নামিত অবাক হয়ে বলে, হোয়াট? শ্রী বলে, লাইব্রেরিতে কতক্ষণ থেকে ফুসফুস করলে আর আমি মাত্র 2 মিনিট পেতে পারি না? মধু বলে, তুমি আমাকে পিছু করছিলে? শ্রী বলে, সেটা জেনেই বা কি করবে, তুমি তো পিছু ফিরে চাইছই না, সামনেই এগিয়ে যাচ্ছ। শ্রীর কথার ধরন শুনে মধু এবার নামিতকে বাহিরে পাঠিয়ে দিলে শ্রী বলে, দেখো, আমার জায়গায় যদি অন্য যে কোনো ছেলে থাকতো সেও অ্যাপসের বিষয়টা নিয়ে আমার মতো সেম রিয়াক্ট করতো, বাট এখন আর কোনো প্রবলেম নেই, আমার রাগ ঠান্ডা হয়ে গেছে, তোমাকে মাফ করে দিয়েছি। মাফ করা শব্দটা মধুর মাইন্ডে লাগে, তাই মধু বলে, মাফ করে দিয়েছি মানে? আমার অন্যায় কোথায় ছিল? আর তুমি মাফ করারই বাকি। শ্রী, তুমি সংস্কৃতের অধ্যাপক হয়ে ভালোবাসার সংজ্ঞাটাই বুঝতে পারলে না। ভালোবাসা না শুধু ভালোবাসা চাই, সমান সমানওয়ালা ভালোবাসা, মানে যতটা আমি দিব ততটা তুমি। আর মনে হচ্ছে এমন ভালোবাসা না তুমি আমাকে দিতে পারবে না। এই বলে মধু রেগে মেগে উঠে চলে গেলে শ্রী তো থ মেরে যায়। শ্রী রাতে আসলে দেখি শ্রী কলকাতাতেই আছে এবং দীপককে কল করে কলকাতা আসতে বলতেছে। সে তোকে এভাবে ফিরিয়ে দেওয়ার পরেও তুই কেন ওর পিছনে এখনো পড়ে আছিস? শ্রী বলে, তুই বুঝতে চাচ্ছিস না, নয়তোবা আমার মতো কখনো বুঝতেই পারিসনি। ভালোবাসা তো শুধু ভালোবাসা চাই, সমান সমানওয়ালা ভালোবাসা, যতটা আমি ততটা সে। দীপক শ্রীর কথার আগাগোড়া তো কিছুই বুঝতে পারে না। পরের দিন সরস্বতী পুজোর দিন, তাই মধুর বাড়িতে আয়োজন শুরু হয়ে গেছে। শ্রী মধুর বাড়িতে ঢুকে বেলকুনিতে থাকা দাদিকে নমস্কার জানিয়ে মধুর দিকে তাকাতেই মধু ভিতরে চলে যায়। এরপর একসময় মধু একা বসে আলপনা আঁকাচ্ছে দেখতে পেতেই শ্রী মধুর কাছে যেতে ধরতেই দুম করে মধুর কাছে মধুর খালা ও ফুপু চলে আসে, যার কারণে শ্রী আর কথা বলার সুযোগ পায় না। এর মাঝে আবার মধুর বাসায় নামিত আসে ও মধুর সাথে মিশতে শুরু করে। গেল মধুর সাথে কথা বলার সুযোগ পাওয়ার যেও একটু সম্ভাবনা ছিল সেটাও গেল। এটা দেখে তো শ্রীর বুকের ভিতরটা কষ্টে ফেটে যাচ্ছে। তো শ্রীর এই অসহায় মুহূর্তে শ্রীর বন্ধু দীপক চলে আসলে শ্রী ভীষণ খুশি হয়। এদিকে পুজো শেষে মধুর পরিবারের সবাই প্রতিমা বিসর্জনে বের হলে তাদের দলের ভিতরে শ্রীও ঢুকে পড়ে ও মধুর সাথে একটুখানি কথা বলার সুযোগ খুঁজতে থাকে। তো মধু যেতে ধরলে শ্রী বলে ওঠে, মিস বোস। মধু থেমে যায়। শ্রী বলে, ছোটবেলায় একজন আমাকে হাদারাম বলেছিল, আসলে সে ঠিক ছিল। একদিন তুমি আমাকে এমসিপি বললে, আসলে সেটাও ঠিক ছিল, বাট আমি না আরো একটা জিনিস, ভার্জিন। এটা শুনে মধু এভাবে তাকালে শ্রী বলে, না না না, আমার কোনো গোপন সমস্যা বা শারীরিক অক্ষমতা নেই, আসলে জীবনে কখনো কারো এতটা কাছে আসতে পারিনি। আর আমার মেন্টালিটি নিয়ে তোমার যে অভিযোগ না, আসলে তুমি যে দৃষ্টিতে সবকিছুকে দেখো, আমি সেই চোখে এই দুনিয়াটাকে কখনো দেখার সুযোগই পাইনি। তবে কথা দিলাম, মা কসম, পিএইচডি কমপ্লিট করতে যতটা না পরিশ্রম করেছি তার চেয়েও বেশি পরিশ্রম করব তোমাকে বুঝতে। সারা জীবন স্টুডেন্টদের উপর টিচারগিরি ঝেড়েছি, এবার নিজে তোমার স্টুডেন্ট হয়ে যাব। আর হ্যাঁ, আগামীতেও হয়তো কোনো ভুল হবে, তবে সাথে সাথে মাপ চাইবো, পুনরায় নিজেকে শুধরে নিব। অনুরোধ শুধু একটাই, প্লিজ আমাকে কখনো স্কুল থেকে সাসপেন্ড করবে না। দ্বিতীয়বার ইমপ্রুভ এক্সাম দেওয়ার সুযোগটা দিও। আমি জানি নামিত হ্যান্ডসাম, জুয়ান, স্মার্ট, যা হয়তো আমি না, বাট আমি যেমনই হই না কেন আপনাকে সমান সমানওয়ালা ভালোবাসা দিব মিস বোস, যতটা আপনি ততটা আমি। এসব শুনে মধু ইমোশনাল হয়ে গেলে শ্রী বলে, আরে আমি প্রশংসা করতেছি আর আপনি দুঃখী হচ্ছেন? মধু বলে, একেলা মানুষ খুশি হোক বা উদাস দেখতে সেমই লাগে। এটা শুনে শ্রী হেসে দিয়ে মধুকে কাছে টেনে নিয়ে কোমরে হাত দিয়ে ধরে। এরপর কি যেন মনে পড়তেই মধুকে ছেড়ে দিয়ে পকেট হাতাতে শুরু করে। মধু বলে, কি খুঁজতেছো? আরে রিং, যবে থেকে তুমি ফেরত দিয়েছো ওটা পকেটে রেখেই ঘুরতেছি, আজ যখন দরকার তো খুঁজে পাচ্ছি না। শালা আমার কপালটা
আমার মতনই হাদারাম। মধু বলে না, আপনার কপাল আপনার মতোই পোস্ত ফুলো। কি? আরে ব্রেথ টেকিং। এই বলে মধু এঙ্গেজ রিং এর বদলে তার কাকড়াটা শ্রীর শার্টে লাগিয়ে দিয়ে বলে কংগ্রেচুলেশন শ্রী, উই আর এঙ্গেজ। जाने क्या क्या वो तो सोचे दिल में, हौले हौले वो जो आए चल के, जाने क्या क्या वो तो सोचे दिल में, हौले हौले वो जो आए चल के, वो तो आई है ऐसे दस दिशा देखो फागुन, वो तो आई है ऐसे बातें बातें सारी रुंझुन और प्रेसी। মুভিটিতে বেশ কিছু সেনসিটিভ বিষয় একটা দৃষ্টিভঙ্গি থেকে তুলে ধরা হয়েছে, কিন্তু সবার দৃষ্টিভঙ্গি তো আর এক না। তাই মুভির কোনো বিষয়, কোনো যুক্তি বা কোনো দৃষ্টিভঙ্গি যদি আপনার পছন্দ না হয় বা আপনার অনুভূতিতে আঘাত করে, তাহলে প্লিজ ক্ষমা করে দিবে। মুভিটা তো আর আমি বানাইনি, আমি তো জাস্ট মুভির গল্পটা তুলে ধরেছি মাত্র। আর যাদের কাছে মুভির টপিকটা ভালো লেগেছে তারা প্লিজ লাইক দিয়ে ও কমেন্ট করে জানাইন, কারণ আমি ভয়ে আছি যে আপনাদের ভালো লাগবে নাকি বকা খাবো। আর হ্যাঁ, এঙ্গেজ রিংও লাগবে না, কাকড়াও লাগবে না, সাবস্ক্রাইব বাটন চেপে আমার সাথে এঙ্গেজ হয়ে যান। আমি ওয়েট করছি। নেন 5 4 3 2 1 0। কি সাবস্ক্রাইব করেছেন? শাবাশ, অ্যান্ড কংগ্রাচুলেশন, উই আর এঙ্গেজড।